ওই দেখ আমার মা, দেখতে পাচ্ছিস? ওই যে শরৎটা দেখছিস, ওর মধ্যে মা আছে। पुलिस से खबर देने से कुछ नहीं होगा। आप लोगों को जिंदा रहना है तो चले जाइए। সম্বিত ফিরল ভয়ানক একটা আর্তনাদে। ডান পা বেয়ে উঠে চলেছে। রজতদা, এটাকে খুলে দাও তাড়াতাড়ি, খুব ব্যথা করছে। ऐसे कैसे हो रहा? পাপ, একটা পাপ ঢাকতে আরও পাপ। তাও কি আজীবন সবটা ঢেকে রাখা যায়? যায় না। সুযোগ পেলে সেই পাপ একই আঘাত হেনে টালমাটাল করে দেয় পাপীকে। তেমনই এক লুকোনো পাপের গল্প নিয়ে এসেছি আজ। সায়ন্তী চৌধুরীর কলমে কুহেলির রক্ত পিপাসা। গল্পের সূত্রধার অভ্র, অভিনয়ে ঈশিতা, গার্গী, অভিক, রঞ্জন, আকাশ ও অভ্র। শুরু হচ্ছে আজকের গল্প কুহেলির রক্ত পিপাসা। আমাদের না বলা অনেক কথা বুকের ভিতরেই তলিয়ে যায় অন্তরের গভীর অসীম অন্ধকারে। কিছু কথা বলা হয়ে ওঠে না দ্বিধায়, কিছু গল্প হারিয়ে যায় শ্রোতাদের অগোচরে, আর কিছু গল্পের লুকিয়ে বাসা বানায় গা ছমছমে কোনো অশরীরী নিস্তব্ধতা। ক্লান্ত নিঝুম আলোক ছায়াময় রাত্রে ইতিহাসগুলো স্তরে স্তরে জমতে থাকে প্রাণহীন দেওয়ালে। তেমনই একটা গল্প শোনাতে চলেছি আজ, যা আমি এ জন্মে কেন আগামী 7 জন্মেও ভুলতে পারবো না। এই গল্প কারোর বিশ্বাস হওয়ার কথাও না, কিন্তু আমি নিজের চোখকে অবিশ্বাস কি করে করি বলুন তো। প্রায় 30 বছর আগের কথা। নিম্ন মধ্যবিত্ত পরিবারের একমাত্র বাউন্ডুলে সন্তান। বাবার পেনশনের টাকায় মা কোনো রকমে চালিয়ে নিচ্ছিল। পাড়ার মোড়ে সস্তার রাজনীতি নিয়ে আড্ডা মারতে মারতে একদিন দেখলাম পাশে বসে চায়ে চুমুক দেওয়া সবাই মোটামুটি বাস ট্রামের ভিড়ে মিলিয়ে গেছে চাকরির ঘেরাটোপে। ইতিমধ্যে বেলা বসের অঞ্জনও হয়ে গেছি। প্রেমিকা সরকারি চাকরি করা সুনিশ্চিত ভবিষ্যতের এক মধ্যবিত্ত সুপুরুষের সাথে জীবনের নতুন ইনিংসে পা রেখেছে, তাও আবার আমার না হওয়া হবু শ্বশুর মশাইয়ের ভয়ে। আমার অবসরপ্রাপ্ত বৃদ্ধ বাবা ছেলের উদাসীন বেপরোয়া অনিশ্চিত ভবিষ্যতের ভয়ে খাওয়ার টেবিলে বসে তিরস্কার করেন নিত্যদিন। অবশেষে উত্তর কলকাতার প্রকাণ্ড বাড়িটার একতলার স্যাঁতস্যাঁতে অন্ধকার ঘোঁচাতে সবেমাত্র একটা অল্প মাইনের চাকরি জুটিয়েছি, ততদিনে বেলা গড়িয়েছে অনেকটাই। সেসব গল্প আজ থাক। যা বলছিলাম, তা আমরা ছিলাম 3 বন্ধু, আমি, বিনোদ আর সুশান্ত, যাকে বলে হরিহর আত্মা। আমার নাম রজত। আগে ভাগে চাকরি পেয়ে ওরা দুজন ততদিনে বিয়ে করে সেটেলড। আমার চাকরি পাওয়াতেই হলো 16 কলা পূর্ণ। ঠিক করলাম 3 বন্ধু মিলে দার্জিলিং ঘুরে আসি। সদ্য বিবাহিত আমার 2 বন্ধু দাম্পত্য কলহের ভয়ে হোক বা নববিবাহিতা পরিণীতাদের ছেড়ে থাকার কষ্টেই হোক, স্থির করলো মিসেসদেরও দলে নেবে। আমি একটু নিমরাজি ছিলাম ব্যাপারটায়। বিনোদের স্ত্রী শান্তার 7 মাসের প্রেগনেন্সি তখন। এই অবস্থায় ওকে নিয়ে যাওয়াটা যথেষ্ট রিস্কি, কিন্তু প্রেয়সীর কাতর মিনতি ফেলতে পারেনি বিনোদ। ঠিক হলো শান্তা আর সুশান্তর স্ত্রী সোনালী পাহাড়ি রাস্তায় তেমন বেরোবে না, শুধুই হাওয়া বদল করতে যাবে। তল্পিতল্পা গুটিয়ে বেরিয়ে পড়লাম আমরা। বিনোদের বাবার দার্জিলিংয়ে একটা টি এস্টেট আছে, বিস্তর ধনী মানুষ।
সেই এস্টেটেরই একটা বাংলোয় থাকার ব্যবস্থা আমাদের। ট্রেনের ঘসঘসানি আর পাহাড় দেখার উত্তেজনায় চোখের পলকে 12 ঘন্টা পেরিয়ে গেল। গন্তব্যে যখন পৌঁছালাম তখন সন্ধে নেমে এসেছে। পাহাড়ি এলাকায় কুয়াশাবৃত সন্ধে, কলকাতার মধ্যরাতের সমান। শীত পড়েছে ভাবনাতীত। মেঘের স্পর্শে হাড় কাঁপানো ঠান্ডায় প্রকৃতির শোভা অনুভব করতে পারলাম না বটে, তবে রূপকথার প্রাসাদের মতো প্রাচীন বাংলো নজর কাড়ল আমাদের। স্প্রিং হাউস, সম্ভবত ব্রিটিশ আমলে কোনো সাহেবের বাসা ছিল এই বাড়িতে। পরে বিনোদের ঠাকুরদা কিনে নিয়েছিলেন। লাল বাড়িটার গায়ে পর্দা ঢাকা কাঁচের জানালা, সামনের বাগানে টবে টবে সুসজ্জিত বাহারি ফুলের গাছ। গাড়ি থেকে নামতেই নেপালি চেহারার কেয়ারটেকার বাহাদুর আমাদের ব্যাগপত্র নিয়ে গেল অন্দরে। দোতলা আলো ঝলমলে একটা স্বপ্ন নগরী যেন। শ্বেত পাথরের বুকের উপর বিছানো লাল কার্পেট। দরজা দিয়ে ঢুকতেই দেখা যায় রাজকীয় সোফা সেটের মাঝে দামি কাঠের কারুকার্য করা সেন্টার টেবিল। একতলার 2 প্রান্ত থেকে দোতলার টানা বারান্দায় উঠে গেছে ধবধবে সাদা সিঁড়ি। এমন আমি সিনেমাতে দেখেছিলাম, আর চোখের সামনে দেখে বুঝলাম বিনোদ ঠিক কতটা বিত্তবান। স্কুল জীবনে কখনো মনে হয়নি আমাদের আর বিনোদের পরিবারের এমন আকাশ জমিন পার্থক্য। তবে তার পুরোটাই অবশ্য কাকিমার ক্রেডিট। ওনার মতো সরলমতি মাটির মানুষ আমি খুব কম দেখেছি। সেদিন যদি জানতাম আমার এই বাড়িতে আসার কারণে ওই মাতৃরূপিণী মানুষটা সর্বহারা হয়ে নিজের জীবনের রক্তাক্ত অধ্যায়ের মুখোমুখি দাঁড়াবেন, তবে কি আর। সস্ত্রীক বিনোদ আর সুশান্ত থাকলো নিচের 2টি রুমে। রজত, এই 2টো রুম ছাড়া নিচের আর কোনোটাই ফায়ার প্লেস নেই। তুই ওপরের একটা ঘরে রাত্রে থেকে যা ভাই। বাহাদুর, দাদাবাবুকে ওপরের একটা রুম খুলে দাও। বিনোদের এই কথা শুনে বাহাদুর কেন জানি না একটু কিন্তু কিন্তু করছিল। খানিক থমকে সে বলল, মানে ছোট বাবু, দোতলায় তো একটা ঘরে ফায়ার প্লেস আছে। হ্যাঁ, তো সেটাই খুলে দাও। ওই ঘরটা তো বাবুর, মানে তোমার বাবার, ওনার অনুমতি ছাড়া। কি মুশকিল, এই শীতে রজত তাহলে কোথায় শোবে? বাবুকে একটা ফোন করে নিলে হয় না? কোনো প্রয়োজন নেই, আমি বলছি তো খুলে দাও। আমি মানে বাহাদুর, আমরা ভীষণ টায়ার্ড, আর কথা বাড়িও না। উপায় না পেয়ে ওপরের সেই ঘরটা খুলে বাহাদুর আমার বিছানা করে দিল। ঘরটা পরিষ্কার করতে খুব একটা বেশি সময় লাগেনি বৃদ্ধ কেয়ারটেকারের। ফায়ার প্লেসের আগুনে গোটা ঘর আলোকিত, শীতটাও লাঘব হয়েছে। এমন সময় চোখে পড়ল বিলাসবহুল ঘরটার এক কোণে কয়েকটা খেলনা ছড়িয়ে, ছোট ছোট গাড়ি, পুতুল আর অর্ধেক খাওয়া দুধের বোতল। অবাক হয়ে তাকিয়ে আছি, এমন সময় বাহাদুর এসে পরম মমতায় পুতুল আর খেলনাগুলোকে বুকে তুলে ঘর থেকে বেরিয়ে গেল। জিজ্ঞেস করব ভেবেও অপরিচিত মানুষটাকে কিছু জিজ্ঞেস করতে পারলাম না। বিছানার কাছে একটা বন্ধ জানালা, পাহাড়ি কোনো এক ঝর্ণার শব্দ ভেসে আসছে। ঘরের সাজসজ্জা দেখলে মনে হয় কোনো নারী শৌখিন দক্ষ হাতে এই ঘরটা নিজের মনের মতো করে সাজিয়েছিল। এমন মধুময় একটা রাত যে আমার বাস্তব জীবনে এসেছে, এসব ভাবতে ভাবতে কখন চোখ লেগে গেছে জানি না। হঠাৎই বহু দূর থেকে ভেসে আসা একটা গুনগুন আওয়াজ আর প্রাণবন্ত সুরে ঘুম ভেঙে গেল। শব্দটা যেন কোনো দূর দিগন্ত থেকে ভেসে আসছে। ঠিক কতটা দূর থেকে কোন দিশায় আসছে সেটা কিছুতেই ঠাওর করতে পারছি না। মন ভোলানো জাদুকরী সুর, নিশ্চয়ই শরদের হবে। পাশেই পাহাড়ি গ্রামাঞ্চল। পাহাড়ি গ্রামগুলো সুন্দর হয় জানতাম, তবে পাহাড়ি সুর যে এমন প্রেম রসে ঘনীভূত হবে
ভাবতে পারিনি। গুনগুন করা কণ্ঠ কোনো নারীর। যুবক আমি বয়সের কারণে জন্মানো গগনচুম্বী আগ্রহটাকে কোনো ক্রমে সামলে ঘুমিয়ে পড়লাম। সকালে বাহাদুরের ডাকে ঘুম ভাঙল। অদ্ভুত লোকটি, অদ্ভুত তার চাহনি, ইতস্তত কণ্ঠ। ভাঙা হিন্দি বাংলা মিশিয়ে বলল, চা এনেছি, পি লিজিয়ে বাবু। যাওয়ার পথে ফের শীতল দৃষ্টি নিক্ষেপ করে বলল, কাল রাতে কোনো দিক্কত হয়নি তো বাবু? মাথা নেড়ে উত্তর দিলাম, না। অসুবিধা হয়নি বটে, কিন্তু গত রাত থেকে অনেক কটা কৌতূহল মনে ঘুরপাক খাচ্ছিল। পিছু ডাকলাম বৃদ্ধ বাহাদুরকে। বাহাদুর কাকা। হ্যাঁ বাবু। কাল দেখলাম ওই কোনটাতে কয়েকটা খেলনা, তারপর দুধের বোতল। ওগুলো ওগুলো তো সব পুরানো জিনিস। কার? তোমার ছোট বাবুর? আমি আমি ঠিক জানি না। ফিডিং বোতলটাতে তো দুধ ছিল দেখলাম। এখানে কি আর কেউ থাকে? কে থাকে? একজন থাকে। এসব নিয়ে আর কোনো কথা হবে না, সমঝে? ধমকানোর সুরে বৃদ্ধ ভদ্রলোকের শেষ কথাগুলো বলতেই আমার মেজাজটাও চড়ে গেল। যতই হোক, আমি বাড়ির মালিকের অতিথি, একটা কেয়ারটেকার আমাকে ধমকাচ্ছে কোন সাহসে? বাহাদুর কাকার গলার উচ্চতার সাথে স্বর মিলিয়ে উল্টে ধমক দিয়ে বললাম, কথা হবে না মানেটা কি? এই বাড়িতে তুমি আরো একজনকে রেখেছো, সেটা মালিক জানে? বলছি না একদম চুপ। নিজের ভালো চাও তো ওই কথা আর উচ্চারণ করবে না। বটে? হুমকি দিচ্ছ? হ্যাঁ, আমি আজই বিনোদকে সব বলবো। এই বাড়িতে একটা বাচ্চা নিশ্চয়ই আছে। বাচ্চা তো আর একা থাকবে না, তার মাও আছে অবশ্যই। কাল রাস্তাতে বিনোদ বলেছিল তোমার ঘর সংসার নেই। তাহলে কে আছে তোমার সাথে এখানে? বুড়ো বয়সে এসে ভদ্রলোকের বাড়িতে বসে নোংরামি করছো? ওই ওই ছোকরা, আমি আমি তোমার বাবার বয়সী। এখানে ছোট বাবুর জন্মের আগে থেকে আসি। বাবু আমায় বিশ্বাস করেন বলে তো আছি। তুমি কোথাকার উঠকো কে? আমায় এসব এসব নোংরা অপবাদ দিচ্ছ? আমি আরো কিছু বলতেই যাচ্ছিলাম, কিন্তু তার আগেই চিৎকার শুনে বিনোদ আর সুশান্ত এসে হাজির। বিনোদ বলল, কি রে, কি ব্যাপার? এই, তোদের এই বাড়িতে কে কে থাকে? কাল তোদের বললাম যে বাহাদুর একাই থাকে। ভুল, আরো কেউ থাকে। মানে? হ্যাঁ, কাল রাতে এ ঘরে ঢুকে দেখি খেলনা ছড়িয়ে, ভাবলাম হয়তো তোর। তারপর দেখি ফিডিং বোতল, দুধ ভর্তি। আজ বাহাদুর কাকাকে জিজ্ঞেস করতে আমায় হুমকি দিচ্ছে, বলছে এসব নিয়ে কথা বললে নাকি আমার খুব খারাপ হয়ে যাবে। বলিস কি? কি ব্যাপার বাহাদুর? খানিকটা ইতস্তত করে বাহাদুর নরম গলায় বলল, ছোট বাবু, এসব নিয়ে আর কথা বলো না। কয়েকদিনের জন্য এসেছো, আনন্দ করো, তারপর ফিরে যাও। তোমার পায়ে পড়ি। কি ভেবেছো তুমি? আমরা এই বাড়িতে আসি না বলে তুমি যা খুশি তাই করবে? কে থাকে এই বাড়িতে? কেনই বা থাকে? যে থাকে তাকে তুমি বের করে দিতে পারবে না। শুধু শুধু নিজের ক্ষতি করো না। ও, জবরদখলের ধান্দা তবে। আমি আজই বাবাকে ফোন করছি, তারপর দেখব তোমাকে এই বাড়িতে কে রাখে। কথাটা শুনে ধীর পায়ে বাহাদুর বেরিয়ে গেল ওই ঘর থেকে। মন মেজাজ ততক্ষণে নষ্ট হয়ে গেছে আমার। বিনোদের মুখ দেখে বুঝলাম রাগে ওর রক্ত ফুটছে। কিছুক্ষণ চুপ থেকে বিনোদ বলল,
আমি বাবাকে একটা টেলিফোন করি, বুঝলি? এই বাহাদুরের মতিগতি আমার ভালো ঠেকছে না। আমি কিছু বলার আগেই সুশান্ত বলল, ছাড় না ভাই, সকাল সকাল এসব গন্ডগোল বাদ দে তো। সন্ধ্যাবেলা করিস কাকাবাবুকে ফোন। এখন চল না এদিক ওদিক একটু ঘুরে আসি। সুশান্তর কথা আমারও মন্দ লাগেনি। কাছে পিঠে ঘুরে যদি সেই সুরের হদিশ পাই তবে তো আর কথাই নেই। যার কণ্ঠে অমন সুর, না জানি মেয়েটা কত সুন্দরী হবে। সুশান্তের সাথে গলা মিলিয়ে বললাম, হ্যাঁ বিনোদ, এসব এখন রাখতো, চল একটু হেঁটে আসি তিনজনে। বিনোদ আর কথা ফেলতে পারল না, তবে বুঝলাম ওর ভিতরে অনেক কটা প্রশ্ন জট পাকাচ্ছে। পাহাড়ের ঢাল বেয়ে পিচ ঢালা রাস্তা, ছোট ছোট কয়েকটা ঘর ছড়িয়ে আছে। যতদূর চোখ যাচ্ছে শুধু মেঘ, আকাশ আর চা বাগান। বিনোদের সেসব দিকে মন নেই। একটার পর একটা সিগারেট ছাই হয়ে যাচ্ছে ওর ঠোঁটের মাঝে। ওকে হালকা ধাক্কা দিয়ে সুশান্ত বলল, এই বিনোদ, কি ভাবছিস এত? ভাবছি ওই বাড়িতে আর কে থাকে? কয়েকটা প্রশ্ন মাথার ভিতর ঘুরপাক খাচ্ছে। কি প্রশ্ন? এই বাড়িটা আমার জন্মের বহু আগে ঠাকুরদা কিনেছিলেন, বুঝলি? বাবা তখন সদ্য যুবক। চায়ের ব্যবসা তো আমাদের 3 পুরুষ ধরে। এরকম আরও অনেক বাংলো আছে আমাদের পাহাড়ি শহরগুলোতে। ছোট থেকে বহুবার সেসব বাংলোতে বাবা নিয়ে গিয়েছে আমার মাকে। কিন্তু কি? এই বাড়িতে কখনো আনেনি। এই নিয়ে মায়ের সাথে বহুবার বাবার ঝগড়া হয়েছে। কিছুতেই বাবা চায় না আমরা এখানে আসি। দার্জিলিংয়ে এসে হোটেলে উঠেছি, বাহাদুর সেখানে গিয়ে দেখাও করে এসেছে, কিন্তু এই বাড়িতে একবারও আসিনি। এবার তাহলে? ভীষণ রাগারাগি হয়েছে এই নিয়ে বাবার সাথে। বহু কাঠখড় পুড়িয়ে আসতে পেরেছি এইবার। কাকাবাবুকে কখনো জিজ্ঞেস করিসনি এই বাড়িতে আসতে কিসের অসুবিধা? করেছি, উত্তর পাইনি কোনো দিন। বাবা এই বাড়ির সমস্ত প্রসঙ্গে এড়িয়ে যায়। এসব শুনতে শুনতে আমার কপালে তখন চিন্তা রেখা স্পষ্ট হয়ে উঠেছে। একটা সিগারেট ধরিয়ে বললাম, আমার মনে হয় তোদের ওই কেয়ারটেকার, কি যেন নামটা, হ্যাঁ বাহাদুর, ও বেটা সব জানে। আমারও তাই মনে হয়, কিন্তু ও কিছুতেই বলবে না। না বলুক, দিন কয়েক তো আছে এখানে, ওর দিকে নজর রাখলে সবটা জানা যাবে। ব্যাপারটা তুই মন্দ বলিসনি। এই বাড়িতে যারা থাকে তাদের সাথে বাহাদুরের যোগাযোগ ভালোই থাকবে। লোকটাকে ফলো করতে হবে, বুঝলি? যাই হোক, তোদের কিছু করতে হবে না, আমি আজ থেকে ওর উপর নজর রাখবো। সারাদিন কোনো অস্বাভাবিক ঘটনা আর ঘটেনি। রাত্রি নামতেই আমরা যে যার ঘরে শুয়ে পড়লাম বটে, কিন্তু আমার ভিতরে প্রশ্ন চিহ্নগুলোর পাকানো জটে কিছুতেই দু চোখের পাতা এক করতে পারছিলাম না। বিনোদের মনে হয়তো আরো অশান্ত ছিল। খাবার টেবিলে ওর মুখে কৌতূহলের একটা অন্ধকার ছাপ আমি স্পষ্ট দেখেছিলাম। 7-5 চিন্তা করতে করতে যখন বিছানার এপাশ ওপাশ করছি, আবার সেই সুর শুনতে পেলাম। সম্মোহনী, কেমন যেন আমার চারিদিকে চোখ ধাঁধানো আলো আধারি খেলা শুরু হলো সুরের সাথে তাল মিলিয়ে। মনে হলো সুরটা যেন আমার হাত ধরে টেনে নিয়ে যেতে চাইছে। আমার হাত পা আর আমার নিয়ন্ত্রণে নেই। মাথা ঘুরে দম আটকে আসছে, গলা শুকিয়ে কাঠ, কোনো আওয়াজ বেরোচ্ছে না। ছিটকে উঠলাম বিছানা থেকে। আশ্চর্য লাগছে, একটা সুরের এত শক্তি থাকা কি সম্ভব? সুরের প্রবাহের সাথে ভাসতে ভাসতে আমার শরীরটা সিঁড়ি বেয়ে একতলা লেনে নেমে এলো। চুম্বকের মতো উগ্র টান লনের শেষে বাহাদুরের ঘরের দরজার বাইরে এসে ছিটকে ফেললো আমায়। তারপর যা দেখলাম তাতে আমার শরীরের চারপাশে ঠান্ডা স্রোত বয়ে গেল। বাহাদুর ওটা কি করছে? ভেজানো দরজার ফাঁক দিয়ে দেখলাম সারা ঘরে আলো নিভিয়ে মোমবাতি জ্বালিয়ে রেখেছে বাহাদুর। ঘরের ঠিক মাঝখানে আসন পেতে বসেছে নিজে, আর ওর সামনে দেওয়ালে ঠেস দিয়ে দাঁড়িয়ে একটা মেয়ে। বছর 3-4 হবে,
যেন একটা মৃতদেহ। ফ্যাকাশে সাদা শরীর, বিস্ফারিত চোখের কোটরে চোখ নেই, কপাল বরাবর সেলাই করা, ঝুলে পড়া মুখ, জট করা চুল, নিষ্পন্দ একটা মানব দেহ। বাহাদুর ওর সামনে বসে পরম মমত্বে ওকে ডাকছে, ঠিক যেন বহু পুরনো একটা ঘুম ভাঙানোর প্রচেষ্টা। बिटिया रानी, मेरी नन्ही मुन्नी प्यारी बिटिया, अब तो उठ। বাহাদুর দুধ নিয়ে বসে আছে, আয় আমার কোলে আয়। ও বিটিয়া, তোর জাগার সময় হয়ে গেছে, এসে গেছে ওরা। খাবি না? ওদের রক্ত খাবি না? কি রে বাহাদুর আর বাহাদুরের বিটিয়া রানী একসাথে বসে বসে রক্ত খাবে। রক্ত, এতদিন যার জন্য তুই অপেক্ষা করছিস মা, তার রক্ত। ওট 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 বিটিয়া। মা! ভয়ানক আর্তনাদে বিছানায় উঠে বসলাম আমি। বুঝলাম সবটা স্বপ্ন দেখেছি, কিন্তু এইরকম পৈশাচিক স্বপ্ন। পাহাড়ি শীতেও আমার শরীরটা দরদর করে ঘামছে। ফায়ার প্লেসের আগুনটা কখন যে নিভে গিয়েছে জানি না। ঘুটঘুটে অন্ধকার ঘরটা যেন আমায় গিলতে আসছে। ঠিক কানের পিছনে বাজছে সেই সুরটা, মন কেমন করা সুর, কোনো নারীর কান্না যেন। বহু যন্ত্রণার সাক্ষী সেই সুর। প্রতি মুহূর্তে আমার দিকে এগিয়ে আসছে আর বেজে উঠেছে আরো তীব্রতার সাথে। অনুভব করলাম আমার পিঠের ওপর একটা ঠান্ডা হাতের স্পর্শ। চিৎকার করে উঠলাম, বিনোদ! বিনোদ! সুশান্ত! বাহাদুর! কোথায় তোমরা? বিনোদ! বিনোদ, বাঁচা আমায়! কিছুক্ষণের মধ্যে ঘুম চোখে ওরা সবাই ছুটে এলো। অবাক দৃষ্টি নিক্ষেপ করে বিনোদ বলল, কি রে, কি হয়েছে? একটু জল, জল দে একটু। এই এই নে। কি হয়েছে? শরীর খারাপ লাগছে? স্বপ্ন, একটা মেয়ে, বাহাদুর ডাকছিল মেয়েটাকে। বাচ্চা, বাচ্চা মেয়ে, কপালে সেলাই, চোখ নেই, ডাকছিল। কি বলছিস কি? কোথায় বাচ্চা মেয়ে? আছে, এই বাড়িতেই আছে একটা বাচ্চা মেয়ে, রক্ত খাবে বলছে। আমার অসংলগ্ন কথায় কম বেশি সবাই ভয় পেয়ে গেছে। বিনোদের স্ত্রী শান্তা আর সুশান্ত স্ত্রী সোনালী দুজনে দুজনের হাত শক্ত করে ধরে এক কোণে দাঁড়িয়ে আছে। সুশান্তর মুখে কথা নেই, বিনোদ কিছুই ঠাহর করতে পারছে না, শুধু একজনের মুখে জয়ের হাসি, বাহাদুর। যেন জানতো ঠিক এইটাই হওয়ার ছিল। বাহাদুরের দিকে আমি তাকিয়ে আর একটা কথা বলতে পারলাম না। বিনোদের হাত ধরে শুধু বললাম, বিনোদ, বিনোদ, আমায় নিচে একটা ঘরে আজ থাকতে দিবি? কাল ভোরের আলো ফুটতেই আমরা সবাই চলে যাই, চল। কোথায়? কলকাতা। ধুর, কি না কি স্বপ্ন দেখেছিস। চুপচাপ জল খেয়ে শুয়ে পড়, কিচ্ছু হবে না। সেদিন রাত্রে সত্যি আর কিছু হয়নি। সকালে যখন উঠলাম তখন শরীরও বেশ ফ্রেশ। মনে মনে ভাবলাম গত রাত্রের ঘটনাটা নিছকই একটা আজগুবি স্বপ্ন। এদিক ওদিক ঘোরাঘুরি করে দিনটা কাটলো। সন্ধে নামলো বড্ড তাড়াতাড়ি। বাইরে লনে বসে শুরু হলো তিন বন্ধুর তাসের আড্ডা, সঙ্গে দোসর সুরা। বিনোদটা আজ কথায় কথায় আকণ্ঠ গিলে নিয়েছে। আমাদের তুলনায় এসবের অভ্যাস ওর অনেক কম। স্বভাবতই নেশা চড়ল বেশি। একা উঠে চলবার মতো শক্তি নেই। ঘরে পৌঁছে দিতেই ঢিপ করে বিছানায় পড়ে ঘুম। খাওয়া দাওয়া করে নিজের বিছানায় বসে একটা বইয়ের পাতা উল্টাচ্ছি। ঝংকারের মতো বেজে উঠল শরৎ। ঘড়িতে তাকিয়ে দেখলাম 2টো বাজে। আজ আর প্রেম না, যন্ত্রণা না, আজ উত্তাল ধ্বনি সময়ের চেয়েও দ্রুত গতিতে আমার দিকে যেন এগিয়ে আসছে। বুকের ভিতরে অস্বস্তি হচ্ছে, আমার মাথা ঘুরছে, সারা ঘরটা যেন আমায় গিলতে আসছে। ঝাপসা চোখে কিছুতেই বুঝে উঠতে পারছি না
এবার যেন ঠান্ডা হাতে আমার হাতটাকে শক্ত করে ধরেছে। না, আজ আর স্বপ্ন নয়, আজ সে সত্যি সত্যি এসেছে। কালকে সেই বাচ্চা মেয়েটা, সেই এক ভয়ানক চেহারা, যেন একটা মৃতদেহ, হাত ধরে আমায় টেনে নিয়ে গেল বিছানার থেকে। আমার গলা অবরুদ্ধ হয়ে গেছে, মূর্তির মতো দাঁড়িয়ে রইলাম আমি। আঙুল দিয়ে বাচ্চা মেয়েটা আমায় দেখিয়ে দিল ঘরের কোণে রাখা আলমারি। স্পষ্ট খসখসে শিশু কণ্ঠে বলল, আলমারিটা খোল, ওই ড্রয়ারে চাবি আছে, মাকে বের কর আলমারি থেকে। এতক্ষণে চারিদিক অন্ধকার হয়ে গেছে। ফায়ার প্লেসের আগুনে ঝাপসা হয়ে গেছে পুরো ঘর। আমি কেবল সম্মোহিতের মতো ড্রয়ার থেকে চাবি বের করে আলমারি খুললাম। পিছন থেকে আবার সে বলে উঠল, ওই দেখ আমার মা, দেখতে পাচ্ছিস? ওই যে শরৎটা দেখছিস, ওর মধ্যে মা আছে, বের কর, আমি মায়ের কাছে যাব, বের কর। কথা মতো শরৎটা বের করে বিছানার উপর রাখলাম। তাবিজ জড়ানো শরৎটার দিকে আঙুল দেখিয়ে সে বলল, খুলে দে তাবিজটা, মাকে ওরা বেঁধে রেখেছে। ওই বুড়ো তান্ত্রিক বলেছিল কেউ খুলে না দিলে মা আর বেরোতে পারবে না। আমার তো হাত নেই, তোর তো আছে, খুলে দে না। কতদিন মায়ের কোলে বসিনি, কতদিন মা আমায় গল্প বলেনি, তাই তো তোদের টেনে এনেছি কলকাতা থেকে, খোল না। মনের ভিতরে প্রশ্ন আর ভয় উথাল পাথাল করছে, কিন্তু গলার স্বর ততক্ষণে একেবারে লোপ পেয়েছি। ওর কথা মতো তাবিজটা খুলে দিলাম। বলা ভালো, আমার হাত দিয়ে ও নিজেই খুলিয়ে দিল তাবিজটা। এক লহমায় গোটা ঘর টালমাটাল করে ফেটে পড়ল একটা হিংস্র হাসি। সেই কণ্ঠ, সেই গুনগুন করা কণ্ঠ। মনে মনে ভাবলাম আবার স্বপ্ন দেখছি, কিন্তু না, আমি স্পষ্ট অনুভব করছি সেই হাসি। ক্রমশ আমার চোখ অন্ধকার হয়ে এলো, লুটিয়ে পড়লাম মাটিতে। সম্বিত ফিরল ভয়ানক একটা আর্তনাদে। আওয়াজটা নিচের কোনো একটা ঘর থেকে এসেছে। শিথিল হওয়া শরীর নিয়ে কোনো রকমের নিচে ছুটে গিয়ে বিনোদের দরজায় ধাক্কা দিলাম। কিছু পরে আলুথালু চুলে বেরিয়ে এলো নারী মূর্তি। অন্ধকারে স্পষ্ট দেখতে পাচ্ছি না। বিনোদের স্ত্রী শান্তা ছাড়া কেই বা হবে? গলার সামনের দিকে কাটা দাগ, খরিত হওয়ার রক্ত জমাট বেঁধে শুকিয়ে গেছে। স্তব্ধ দৃষ্টিতে তাকিয়ে শান্তভাবে বলল, শেষ, বলে ঘরের ভিতর আমায় ডেকে নিয়ে গেল। যা দেখলাম তা দেখে আমার পা থেকে মাথা অবধি বিদ্যুৎ খেলে গেল। বিনোদের দেহটা খাটে নিথর ভাবে শুয়ে, পাশে শুয়ে শান্তা। আমার পায়ের কাছে বিনোদের গলা থেকে ছিন্ন করা মাথা, রক্তে ভাসছে বিছানা। কিন্তু শান্তা আমায় দরজা খুলে দিল, আমার পাশেই তো ছিল। এমন ভাবে ঘুমিয়ে পড়লো কখন, যেন কিছুই হয়নি। ঘরের কোণ থেকে ফিসফিসে হাসি শুনে তাকিয়ে দেখলাম সেই বাচ্চা মেয়েটা খিলখিলিয়ে হাসছে, আর ওকে কোলে নিয়ে বসে আছে আবছা নারী মূর্তি। গলার কাছে তার জমাট বাঁধা রক্ত। একসাথে বসে পরম আনন্দে সাদা মেঝেতে পড়ে থাকা বিনোদের রক্তটাকে চেটে চেটে খাচ্ছে ওরা। আমার মনে হচ্ছে আমি আর বাঁচবো না। কোনো রকমে আলো জ্বালিয়ে দরজার দিকে তাকিয়ে দেখলাম ছিটকিনি বন্ধ। ঘরের কোণে ওরা আর নেই, শান্তার গলার কাটা দাগটাও নেই। নিশ্চিন্তে ঘুমিয়ে শান্তা। ভয়ে আমার শরীর ঠান্ডা হয়ে গেছে। শান্তা, শান্তা ওঠো, আমি রজত। শান্তা। কে? রজতদা, এত রাত্রে? তোমার পাশে তাকাও, বিনোদ শেষ। ঘুম চোখে তাকিয়ে শান্তা বিনোদকে দেখে, স্বাভাবিকভাবে চিৎকার করে উঠে বসে।
এটা কি করলে? এটা কি করলে তুমি? এভাবে এভাবে আমার বিনোদকে শেষ করে দিলে কেন? না, আমি না, শান্তা, অন্য কেউ, অন্য কারোর কাজ এটা। আমি দেখেছি একটা মেয়ে অশ্রু সজল কাজল মাখা সর্বহারা চোখে কেবল আমার জন্য প্রতিহিংসা দেখা যাচ্ছিল। শান্তা বলল, নাটক করছো কেন? খুন করলে কেন? শান্তা 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 আমায় খুনি ভাবলেও লৌকিক অলৌকিক সত্যি মিথ্যে হিসেব করে কিছুতেই দুয়ে দুয়ে চার করতে পারছিলাম না। কোনো এক ভয়ানক গল্প যে আমাদের ঘরের পেছনে নিঃশ্বাস ফেলছে এইটুকু আমার কাছে তখন স্পষ্ট। সবচেয়ে আগে এই ঘর থেকে বেরিয়ে সুশান্তকে ডাকা দরকার, কিন্তু শান্তাকে এভাবে একা রাখা যাবে না। শান্তা এই ঘর থেকে বেরিয়ে যাবে, চলো চলো একবার সুশান্তকে ডাকি। এখানে যা ঘটেছে সব অলৌকিক। কোথাও যাব না আমি বিনোদকে ফেলে। শান্তা প্লিজ, অকারণে জেদ করো না। এখানে বেশিক্ষণ থাকলে আমরা কেউ রক্ষা পাবো না। এই বলে শান্তার হাত ধরে টানতে গিয়ে দেখলাম আমাদের দুজনের পায়ে জড়িয়ে গেছে কোনো এক গাছের শিকড়। অদ্ভুত দেখতে, আগে এমন শিকড় দেখিনি। কোন রকমে পায়ের থেকে শিকড় খুলে ফেলার চেষ্টা করছি দুজনে। আমার পা সহজে মুক্ত হলেও শান্তাকে যেন নাক পাশের মতো বেষ্টন করেছে। তারই মধ্যে শিকড়ের একটা অংশ শান্তার দু পায়ের মাঝখান বরাবর ডান পা বেয়ে উঠে চলেছে। রজতদা, এটাকে খুলে দাও তাড়াতাড়ি, খুব ব্যথা করছে। ওর দুমড়ে যাওয়া যন্ত্রণাকাতর শরীর দেখে বুঝলাম শিকড় যোনিতে প্রবেশ করার চেষ্টা করছে। কিছু না বুঝে সম্ভ্রম ভুলে প্রাণ রক্ষার শেষ প্রচেষ্টা করলাম। কিছুক্ষণ যুদ্ধের পর শিকড়ের নাক পাশ থেকে মুক্ত হলাম দুজনেই। এতক্ষণে শান্তা আর বুঝতে বাকি নেই যা কিছু হচ্ছে তার পেছনে আমার হাত নেই। সবটাই হচ্ছে কোনো এক অশরীরীর অঙ্গুলি হেলনে। সময় নষ্ট না করে ঘর থেকে বেরিয়ে এলাম শান্তাকে নিয়ে। সুশান্তর রুমের দিকে যাওয়ার পথে সরু এক ফালি লন। লনের এক প্রান্তে ছোট্ট একটা রুমে থাকে বাহাদুর। বাহাদুরের নাম ধরে দু তিনবার ডাকতেই ঘুম চোখে বেরিয়ে লনের আলো জ্বালালো সে। जी इतना रात को भाभी जी आप भी? পরে সব বলবো, আগে তুমি পুলিশে খবর দাও। বিনোদকে কেউ মেরে ফেলেছে। আবার সেই শান্ত দৃষ্টিতে তাকালো বাহাদুর, যেন এই সবকিছু পূর্ব নির্ধারিত। শান্তভাবে বলল, आप लोग आज ही वापस चले जाइए। पुलिस से खबर देने से कुछ नहीं होगा। आप लोगों को जिंदा रहना है तो चले जाइए। শোরগোলে সুশান্ত আর ওর স্ত্রী মালিনীও বেরিয়ে এসেছে তখন। सुबह होने में और कुछ ही देर है, चले जाइए आप लोग। আর যেই যাক, আমি যাব না বাহাদুর। এই সব কিছু তোমার জানা। কে মেরেছে বিনোদকে, কি কাহিনী আছে? জোর গলায় বলে উঠল শান্তা। কথায় কথায় সকাল হলো। শান্তা অনর। বিনোদের বাবাকে খবর দেওয়ার পর থেকে শোকে তাপে ভদ্রলোক শয্যা নিয়েছেন। পুলিশ কেস হয়েছে। বিনোদের দেহ ময়না তদন্তের জন্য নিয়ে গেছে প্রশাসন। আমরা নজরবন্দি কেসের সুরাহা না হওয়া পর্যন্ত। যদিও ওই নৃশংস হত্যা কোনো সাধারণ মানুষের পক্ষে সম্ভব নয়। সুশান্ত আর সোনালি এখানে থাকার সাহস করেনি। পুলিশ পাহারায় অন্য হোটেলে গিয়ে উঠেছে ওরা। আমি, শান্তা আর বাহাদুর বসে এই বাড়িতেই, বাইরে দুজন কনস্টেবল। বিনোদকে এভাবে হারিয়ে ফেলবো ভাবতেও পারিনি। নিজেকে সামলে নেওয়ার চেষ্টা করেছি অনবরত। মাঝে মাঝে নিজেকেই অবিশ্বাস হচ্ছে, হ্যালুসিনেট করছি না তো? কে কে বিনোদের ঘরের দরজা খুলে দিল কাল? হতেই তো পারে খুনি সেই। বড় লোকের শত্রুর অভাব হয় না, তেমনই কেউ হতে পারে। কিন্তু গত রাত্রে আমার ঘরে যা হলো সেগুলোকে অবিশ্বাস করি কিভাবে?
কিন্তু ওই আর্তনাদ পাশে শুয়ে শান্তা শুনতে পেল না। আর শিকড়টা, কিছুতেই কিছু বুঝতে পারছি না। রাতে ডাইনিং এ বসে বাহাদুরকে জিজ্ঞাসা করলাম, ये सब कुहेली का काम है, তোমাদের কাউকেও জিন্দা রাখবে না। কুহেলি? বলতে না বলতেই আর্তচিৎকার ভেসে এলো শান্তার রুম থেকে। ছুটে গিয়ে দেখি শিকড় জড়িয়ে ধরেছে সেই এক দৃশ্য। পাহাড়ে থাকা পুলিশেও ছুটে এসেছে। সবার যৌথ প্রচেষ্টায় শান্তাকে মুক্ত করলাম বটে, কিন্তু জখম আজ অনেকটাই। প্রাণের ভয় আমারও আছে। ভেবে চিনতে বুদ্ধি করে শান্তাকে হাসপাতালে নিয়ে যাওয়ার কথা তুললাম। এই অছিলায় অন্তত এই মৃত্যুপুরী থেকে পালিয়ে যেতে পারি। সবাই মিলেই গেলাম হাসপাতালে। তবে অসহায় মেয়েটাকে ফেলে পালাতে পারলাম না। হাসপাতালের করিডোরে বসে আছি। বাহাদুরকে জিজ্ঞাসা করলাম, কোহেলি কি? অপরাধ বোধে শান্ত বাহাদুর বলল, কোহেলি সাক্ষাৎ যেন দেবী মূর্তি। মেয়েটাকে বাবু এ বাড়িতে এনে তুলেছিল। কলেজ থেকে বাবুর সাথে প্রেম ছিল কোহেলির। মধ্যবিত্ত বাড়ির মেয়ে, বাবা দাদারা ছোটখাটো চাকরি করত, তাই বাবুর বাবা ওই বিয়েতে রাজি ছিল না। বাবু ওকে ভালোবেসে ফেলে। মেয়েটা নিজের বাড়ি থেকে পালিয়ে বাবুর সাথে এখানে চলে আসে। ওই বাড়িতে সেই ছিল রাজরাজেশ্বরী। বাবু ওকে শাদিও করে। কোয়েলির পেটে বাচ্চা আসতেই বাবুর আসলি রূপ বেরিয়ে পড়ল। ও বাচ্চাটাকে আনতে চেয়েছিল। ও চাইতো সত্যি সত্যি একটা পরিবার হোক ওর, কিন্তু এ নিয়ে বাবুর সাথে দিন রাত অশান্তি চলত। আস্তে আস্তে বাবুও আশা কমিয়ে দিল। কোহেলির একটা ফুটফুটে মেয়ে হলো, নাম দিয়েছিল পরি। ওই মেয়ে আমার ছায়া সঙ্গী হয়ে গেল। এমন করতো যেন আমি ওর বাবা। অমন মায়ায় জড়িয়ে পড়লাম। ওর সেদিন 4 বছরের জন্মদিন ছিল। বাবু এসেছিল। বাবা, একেবারে সারপ্রাইজ। মানে? আমি ঠিক জানতাম মেয়ের জন্মদিন, আর তুমি আসবে না। ন্যাকামি করো না। ও আমার মেয়ে না। মানে? মানে মেয়ে না। তোমার পাপ সেটা আমার গায়ে লাগাচ্ছ কেন? অবিনাশ, একদম গালাগালি করবে না। নষ্ট মেয়ে ছেলে একটা। আমি আমি তোমার স্ত্রী। কি প্রমাণ আছে? এগুলো এগুলো কি বলছো তুমি? ঠিক বলছি, তুমি আমার স্ত্রী না। সামনের মাসে আমার বিয়ে। তার আগে এখান থেকে বেরিয়ে যাও, নইলে 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 কি? তোমার এক কথায় আমি নিজের পরিবার ছেড়ে এখানে চলে এলাম, আর তুমি আজ এই প্রতিদান দিচ্ছ? শুধু ফুর্তি করার জন্য নিয়ে এসেছিলে আমায়, স্কাউন্ড্রেল। বেশ করেছি, যা করেছি বেশ করেছি। বেশ, তবে আমিও দেখে নেব কি করে তোমার বিয়ে হয়। কলকাতা গিয়ে সবাইকে সবকিছু বলে দেব আমি। কেউ বিশ্বাস করবে না তোমায়। কি প্রমাণ আছে তোমার কাছে? আমার মেয়েই আমার সব থেকে বড় প্রমাণ। তাই? তবে তবে তোমার মেয়েকে আমি এখনই শেষ করে দিচ্ছি। না, ছেড়ে দাও, ছেড়ে দাও, ওকে লাগবে ওর। ও ঘুমোচ্ছে। অবিনাশ, দোহাই তোমার, ছেড়ে দাও। ছাড় ছাড়, আজই গলার টিপে মেরে ফেলবো তোর মেয়েকে। বাহাদুর, বাহাদুর। পরীকে বাঁচাতে পারলাম না। পরী চলে গেল। গলা টিপে ওকে মেরে ফেললো বাবু। পুলিশে খবর দাওনি? কিছু হয়নি তাতে। বাবুদের
আইন আদালত সব কেনা ছিল। তারপর? তারপর বাবু চলে যেতেই আমার গ্রামে পরীর বডিটা নিয়ে গেলাম আমার কাকার কাছে। আমার কাকা তন্ত্র সাধনা করত। পরীর সৎকার করতে দেয়নি কুহেলি। 7 দিন সময় চাইল কাকা। পরীর শরীর থেকে সব অঙ্গ বার করে ওর শিরা ও পশিরায় একটা ঝাঁঝালো পদার্থ ঢুকিয়ে দিল। বলল পরীর শরীরে কোনোদিনও পচন ধরবে না, আর ওর আত্মাটাকে ওই বাড়ির অন্দরে বেঁধে রাখলো। বাবুর বংশ শেষ না করা অব্দি পরীর আত্মা এখানেই থাকবে, ওকে কেউ বার করতে পারবে না। পরীকে নিয়ে ফিরে এলাম। ও কথা বলতো, আমাদের সাথে খেলতো, শুধু ওর শরীরটা স্থির হয়ে বসে থাকতো। তারপর একদিন কুহেলি বুঝতে পারলো ও সন্তান সম্ভবা। ওই বাড়িতে একা থাকতো, আমি দেখাশোনা করতাম। আমার ভি তখনও কচি উমর। ভালোবেসে ফেলেছিলাম। বললাম পালিয়ে যাব ওকে নিয়ে, সত্যি সত্যি শাদি করব, ওর বাচ্চাকে মানুষ করব। ও রাজি হলো না, রাগারাগি করলো। বাবুকে ভালোবাসতো তো। বাবুর তখন কলকাতায় নতুন সংসার, এসব কেচ্ছা নিয়ে ভাবার কি টাইম আছে? বাবু কোনো রকমে ওকে ঝেড়ে ফেলতে চাইছে। কুহেলি বলেছিল কলকাতায় গিয়ে ওর পেটের বাচ্চাটাকে দিয়ে প্রমাণ করবে ও বাবুর স্ত্রী। কুহেলি, আমার বাত মানো, ভুলে যাও ওই শয়তান অবিনাশকে। আমি তোমায় সুখী করব। বামন হয়ে চাঁদ ধরার খুব শখ তোমার, তাই না বাহাদুর? চাকর চাকরের মতো থাকবে। খবরদার যদি এসব শুনি, ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেব। বহুত রাগ হয়ে গেল আমার। বাবুকে লুকিয়ে জানালাম কুহেলির পেটে আবার বাচ্চা এসেছে। ও বাবুর নতুন সংসার ভেঙে দেবে। বাবু 2 দিনের মধ্যে চলে এলো এখানে। একটা ছোট শিকড় এনেছিল কবিরাজ চাচির থেকে, সেইটা দিয়েই শেষ করে দিল কুহেলির পেটের বাচ্চাটাকে। ছাড়ো অবিনাশ, ছেড়ে দাও, ছেড়ে দাও মা, যন্ত্রণা করছে আমার, বাঁচাও, বাঁচাও। যে শিকড়টা শান্তার বাহুর ভিতর ঢুকলো, সেই একই শিকড়। वो भी कॉल एक कुहेली एकदम पागल जैसी हो गई थी। পুলিশে খবর দেবে বলছিল। আমারও রাগ ছিল ওর ওপর। আমি গরিব বলে আমার পেয়ার ঠুকরে দিল। আমি আর বাবু ওর গলার নলি কেটে ওকে বাড়ির বাগানে পুঁতে দিলাম। কেউ जानते पारलो ना, पर हमें मुक्ति नहीं मिला। उसको मरने की बात सच्चा प्यार क्या एहसास हुआ मुझे। ठीक किया कि बाबू का सब कुछ खत्म कर देंगे। কুহেলির অতিরিক্ত আত্মাকে বাবু বেঁধে রাখলো। প্রতি মাসে তন্ত্র সাধনা করে ওকে আটকে রাখলো বাবু। ঠিক করেছিলাম এবার তাবিজ খুলে দেব, শেষ হয়ে যাবে সব। কিন্তু शांता को देखकर भूल चुके हम ये सब। फूल जैसी प्यारी बच्ची নিবো দেখো। পরি তোমায় দিয়ে তাবিজ খুলিয়ে দিল। আর শরৎ? বহুত আস্তা শরৎ বাজার ও সিমরন ওপরের ঘরে থাকতো। সব শেষ হয়ে গেল, সব।
ততক্ষণে ডাক্তারবাবু বেরিয়ে এলেন। শান্তা দেবী গর্ভবতী, ওনার জনিতে অ্যাসিডনের শিকড় পাওয়া গেছে। ওটা অ্যাবর্শনে ব্যবহার করা হয়। ডেলিভারি করানো ছাড়া আমাদের আর কোনো উপায় ছিল না। তবে প্রিম্যাচিওর বেবি বাঁচাতে পারবো কিনা জানি না, কাছের ঘরে রেখেছি। আর হ্যাঁ, শান্তা দেবীর ইউটেরাসটা বাঁচাতে পারলাম না। উনি আর কখনো মা হতে পারবেন না। সরি, আসছি। বুঝতে কিছুই বাকি রইল না। বিনোদের সব চিহ্ন মুছে ফেলার চেষ্টা করছে কোহেলি। দিন কয়েকের যুদ্ধের পর শান্তা আর বিনোদের এক রক্তি ছেলেটা সুস্থ হয়ে উঠল। ওদের সুস্থ করিয়ে কলকাতায় নিয়ে এলাম। আসার সময় বাহাদুর বলেছিল, রজত বাবু, ওই বেটাকে বাঁচিয়ে রাখো। তোমরা আর কখনো এখানে এসো না। আমি আবার পরীর মাকে বেঁধে রাখবো। ও শেষ করে দেবে নয়তো সব। কলকাতায় ফিরে আমি অসহায় শান্তাকে বিয়ে করি। বিনোদের বাবা শুনেছিলাম তার দিন কয়েকের মধ্যেই মারা যায়। কাকিমা সব সম্পত্তি বেচে দিয়েছিলেন। তার দিন কয়েক পর কাকিমাও চলে গেলেন। গত বছর আমার শান্তাও চলে গেল। আমাদের ছেলেটা আজ মস্ত বড়। ওর নাম রেখেছি বিবেক। 2 মাস হলো ওর বিয়ে দিয়েছি। দিব্যি আছে দুটিতে। আমার বিনোদের চিহ্ন এই পৃথিবীতে বেঁচে আছে, এটুকুই আমার সান্ত্বনা। বিশ্বাস অবিশ্বাসে মিলিয়ে আজও কুহেলি অধরা অচেনা হয়ে আমার মনস্পটে জীবিত। ডায়েরির পাতার পর পাতা সবটুকু লিখে আরাম কেদারায় শরীরটা এলিয়ে বসেছিলেন অবসরপ্রাপ্ত রজতবাবু। স্মৃতির পাতা হাতড়ে হাতড়ে খুঁজলে আজও কত স্মৃতি একেবারে টাটকা। এসব কি আর ভোলা যায়? ইতিমধ্যে সামনে টেবিলে রাখা ফোনটা বেজে উঠল। হ্যালো বাবা, সর্বনাশ হয়ে গেছে, সব শেষ। রিনি, কি হয়েছে মা? তোমার ছেলে আর নেই। কি? হোটেল রুমের মেঝেতে ওর মাথাটা পড়ে আছে, চারিদিক রক্ত ভেসে যাচ্ছে। কি বলছিস? আমি কিছু বুঝতে পারিনি বাবা। সকালে ঘুম ভেঙে এসব দেখছি। সব শেষ হয়ে গেল আমার, সব শেষ। তোরা উটিতে গিয়েছিলি না? না, দার্জিলিং এ। বিবেক তোমায় বলতে বারণ করেছিল। তুমি দার্জিলিং শুনলে যেতে দিতে না। হে ঈশ্বর, সব শেষ। কোথায় উঠেছিলি তোরা? স্প্রিং হাউস। আমি এক্ষুনি যাচ্ছি। তুই বেরিয়ে পড়, তুই বেরিয়ে আয় ওখান থেকে। আমি কোথাও যাব না বাবা, সরোদ শুনবো আমি। মা বাজাবে, আমি শুনবো এখানে বসে। কি? কে তুমি? চিনতে পারোনি? আমি পড়ি। মনে পড়ে বাহাদুর আমার শরীরটা পুড়িয়ে ভেবেছিল আমায় মুক্ত করে দেবে, কিন্তু না, তা তো হয় না। পরি ঠিক ওর মায়ের কাছে ফিরতই। পরি নতুন করে জন্মেছে, কিন্তু ওর মাকে ভোলেনি। তাই তো টেনে আনলাম বিনোদের শেষ চিহ্নকে। যখন পরি আর পরির মা চেটে চেটে রক্ত খাবে, রক্ত, রক্ত, তোমার বিবেকের রক্ত। অট্টহাসি ফেটে পড়ল ফোনের ওপাশে। দিন দুয়েক পরে রজতের পচা গলা দেহটা পুলিশ উদ্ধার করে ওর নাগের বাজারের বাড়ি থেকে। ময়না তদন্তে জানা গেল কার্ডিয়াক অ্যারেস্ট, ভয়ানক কোনো আঘাতের ফলে সম্ভবত।
কাহিনী এখানেই শেষ। পরি ও রিনির চরিত্রে গার্গী, রজত, রঞ্জন, সুশান্ত ও অবিনাশের চরিত্রে অভ্র, বিনোদ ও ডাক্তারের চরিত্রে আকাশ, শান্তা ও কুহেলির চরিত্রে ঈশিতা, বাহাদুরের চরিত্রে অভিক, প্রচ্ছদ ও আবহ অভিক। আমাদের আজকের গল্প আপনাদের কেমন লাগলো তা আমাদের জানান কমেন্টের মাধ্যমে। ভালো লাগলে আমাদের পাশে থাকুন। পরবর্তী গল্প নিয়ে আমরা আসছি খুব শীঘ্রই। ধন্যবাদ।